আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু এবং ঝিল্লি আবৃত। আমরা জানি কোষীয় অঙ্গাণুকে দুভাগে ভাগ করা হয়, ঝিল্লিবিহীন আর ঝিল্লি আবৃত। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে ঝিল্লি আবৃত একটা কোষীয় অঙ্গাণু। আর এই কোষীয় অঙ্গাণুর আমরা জানি যে এটাকে যদি আমরা একটা ধারাবাহিকভাবে আলোচনা করি, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রথমে যদি তার সংজ্ঞাটা আমরা জানি, যে এর সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি যে কোষের মধ্যে একটা পরিণত কোষে সাইটোপ্লাজমের মধ্যে যে জালিকা বিন্যাস আমরা দেখতে পাই, পরিণত কোষের মধ্যে পরিণত কোষের সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস আমরা দেখতে পাই তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। অন্তঃপ্লাজমীয় জালিকা এই এই এখন যদি আমরা জানি এই এই অর্গানটার সাথে, এই কোষীয় অঙ্গাণুটার সাথে আমাদেরকে কে পরিচয় করিয়ে দিয়েছেন? প্রথম বিজ্ঞানী কেইট পোর্টার আর আলবার্ট ক্লড, এই দুজন বিজ্ঞানী মুরগির ব্রণীয় কোষের সাইটোপ্লাজম থেকে তিনারা এই অঙ্গাণুটাকে আবিষ্কার করেন 1845 সালে তিনারা এইটা আবিষ্কার করেন। ঠিক আছে, তো 1853 সালে এর নামকরণ করেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আমাদের সাথে যে বিজ্ঞানীরা এই অর্গানটাকে পরিচয় করে দিলেন, একজন হলো পোর্টার আর হচ্ছে ক্লড, আলবার্ট ক্লড। এই দুজন বিজ্ঞানী এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। আর সংখ্যা হিসেবে আমরা বলতে পারি একটা পরিণত কোষের মধ্যে যে ঝালকা বিন্যাস আমরা দেখতে পাই তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর আবিষ্কার করেন তারা কেইট পোর্টার আর আলবার্ট ক্লড, দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন। আর তাকে আমরা কোথায় দেখতে পাই বা ওর উৎপত্তি কোথা থেকে হলো? অনেকের ধারণা, বিজ্ঞানীর ধারণা হচ্ছে তাদের উৎপত্তি হচ্ছে সিএম, সাইটোপ্লাজমীয় মেমব্রেন, তারপরে এম, নিউক্লিয়ার মেমব্রেন, পিএম, প্লাজমা মেমব্রেন। এই তিনটা অংশ থেকে তার উৎপত্তি বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত এই তিনটা অংশ থেকে উৎপন্ন হয়ে থাকে: সাইটোপ্লাজমীয় মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ারকে যে আবৃত করে রাখে। প্লাজমা মেমব্রেন আমরা জানি কোষের যে প্রথম ঝিল্লি, কোষ ঝিল্লিটাকে প্লাজমা মেমব্রেন বলা হয়। তো উৎপত্তি আমরা জানলাম, প্রথমে সংজ্ঞা জানলাম, কে আবিষ্কার করলেন, কারা এটাকে আমাদের সাথে পরিচয় করে দিলেন, তারপরে হচ্ছে সে কোথা থেকে আসলো, ঠিক আছে, তার উৎপত্তি। এখন আমরা যে বিষয়টা বলবো যে তাকে আমরা কোথায় দেখতে পাই। প্রকৃত কোষের মধ্যে প্রায় সকল প্রকৃত কোষে সে থাকে, প্রায় সকল প্রকৃত কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে পাওয়া যায়। কিন্তু কোথায় বেশি থাকবে? প্রাণী কোষে বেশি থাকে। আর প্রাণী কোষে যেখানে বেশি থাকে, যকৃৎ কোষ, অগ্ন্যাশয় আর হচ্ছে অন্তঃকরা গ্রন্থির মধ্যে বেশি পাওয়া যায়। যদি প্রশ্নে আসে যে আসলে তাকে কোথায় বেশি পাওয়া যাবে, প্রাণী কোষে বেশি পাওয়া যাবে। প্রাণী কোষের মধ্যে তারপর তিনটা অঙ্গের কথা বলা হয়েছে, যেটা যকৃৎ কোষ, তারপরে অগ্ন্যাশয় কোষ আর হচ্ছে কি অন্তঃকরা গ্রন্থির মধ্যে তাদেরকে বেশি পরিমাণে পাওয়া যাবে। তারপরে যদি আমরা গঠন পড়ি আর প্রকারভেদটা পড়ি, সে কয় ধরনের হয়ে থাকে। তো আমরা এখানে যে আমাদের চোখের সামনে আমরা এই যে বোর্ডের মধ্যে যে চিত্রগুলো এঁকেছি, তার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে অনেক ধরনের আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি। মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। কিসের উপর ভিত্তি করে? আমরা পূর্বে আলোচনা করছি যে একটা বিষয়ের উপর ভিত্তি করে তাদেরকে, যেমন রাইবোজোমের উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে তাকে শ্রেণীবিন্যাসটা করা হয় বা তার প্রকারভেদটা নির্ণয় করা হয়। তো কিসের উপর ভিত্তি করে? রাইবোজোম আছে আর নাই, অর্থাৎ রাইবোজোমের উপস্থিতি আর অনুপস্থিতির ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই ধরনের। এখানে দেখো, আমরা এটাকে যদি একটা ধরি, নম্বর 1, নম্বর 2, ঠিক আছে। এখানে যে আমরা কাটা নাই দেখছি বা দানাদার দেখছি, এটা হচ্ছে রাইবোজোম। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর যদি রাইবোজোম উপস্থিত থাকে বা রাইবোজোম আবদ্ধ থাকে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার নাম হয়ে যাবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেটার উপরে রাইবোজোম থাকবে না, যেমন এর উপর রাইবোজোম নেই বা দানাবিহীন,
কাঁটাবিহীন বা দানাবিহীন বলতে পারি আমরা, এটা হচ্ছে কি মসৃণ। তাহলে দুই ধরনের হয়, রাইবোজোমের উপস্থিতি আর অনুপস্থিতির ভিত্তিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় দুই ধরনের। একটা হচ্ছে অমসৃণ আর একটা হচ্ছে কি মসৃণ। যার মধ্যে রাইবোজোম উপস্থিত থাকবে তার কাজটা কি হবে? তার কাজটা হবে সে প্রোটিন আর এনজাইম সংশ্লেষণ করবে। প্রোটিন ও এনজাইম, অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ যার মধ্যে রাইবোজোম উপস্থিত থাকে। আমরা জানি রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, যার মধ্যে রাইবোজোম উপস্থিত থাকবে অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন আর এনজাইম সংশ্লেষণ করা। আর যার মধ্যে রাইবোজোম নেই, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তার কাজটা হচ্ছে মূলত লিপিড আর হরমোন সংশ্লেষণ করা। লিপিড ও হরমোন। তাহলে আমরা জানলাম রাইবোজোমের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দুই ধরনের দেখে থাকি, মসৃণ আর অমসৃণ। দুধের কাজ দুটো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ দুই রকম হয়, একটা প্রোটিন সংশ্লেষণ করে আর একটা লিপিড সংশ্লেষণ করে। ঠিক আছে, এখন আমরা ভৌত গঠনটা পড়ি। ঠিক আছে, ভৌত গঠন। এখন যদি ভৌত গঠন দেখি আমরা, ভৌত গঠনের ক্ষেত্রে তাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, তার গঠনটাকে তিন ভাগে ভাগ করা হয়। এখন আমরা দেখতেছি এখানে এক রকমের, এখানে এক রকমের, এখানে এক রকমের, এখানে এক রকমের, সবগুলোই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে এইভাবেই দেখা যায়। তো যে যে তার গঠনটাকে ভৌত গঠনটাকে একটা অনুবীক্ষণ যন্ত্রের নিচে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দেখা হয় তখন তাকে এই তিনভাবেই দেখা যায়। এই অংশগুলো হচ্ছে যেগুলো দন্ডাকার, নলাকার, চ্যাপ্টা, লম্বা, যারা স্তরে সমান্তরাল স্তরে দেখো সমান্তরালভাবে বিন্যস্ত থাকে কোষের মধ্যে, এরা হচ্ছে কি সিস্টার্নি। অর্থাৎ এরা হচ্ছে কি সিস্টার্নি। যারা নলাকার, লম্বা, চ্যাপ্টা এবং কি সমান্তরালে বিন্যস্ত থাকে তাদেরকে বলা শাখাবিহীন, এদের কোনো শাখা নেই, এরা হচ্ছে কি সিস্টার্নি। এদের 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 ব্যাস হচ্ছে 40 থেকে 50 মিলিমাইক্রন। এদের ব্যাস হচ্ছে 40 থেকে 50 মিলিমাইক্রন। ঠিক আছে, আর এদেরকে দেখতে চ্যাপ্টা, নলাকার, শাখাবিহীন। ঠিক আছে, দেখা এমন লম্বা দেখা যাচ্ছে। আর এখানে এদের ব্যাস যদি জানতে চাওয়া হয় তাদের ব্যাস হচ্ছে 40 থেকে 50 মিলিমাইক্রন। তো এখানে দেখা যাচ্ছে আরও কিছু দেখছি আমরা, গোলাকার ফুসকাকৃতি, তাদেরকে বলা হয় ভেসিকল। কি ভেসিকল? এরা হচ্ছে ভেসিকল। এরা হচ্ছে সিস্টার্নি, লম্বা, নলাকার, চ্যাপ্টা, আর এদের ব্যাস হচ্ছে 40 থেকে 50 মাইক্রোমিলি। আর এরা হচ্ছে গোলাকার, ফুসকার মতো, দেখতে ফুসকার মতো। এদের ব্যাস হচ্ছে 25 থেকে 50 মাইক্রোমিলি। 25 থেকে 50 মাইক্রোমিলি। ঠিক আছে, এদের ব্যাস হচ্ছে 25 থেকে 50 মাইক্রোমিলি, এদের ব্যাস হচ্ছে 40 থেকে 50 মাইক্রোমিলি। আর এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আরেকটা ঘটন যেটা দেখা যায়, এটা শাখাযুক্ত নলাকার একটা ঘটন, যেটা দেখে নলাকার চ্যাপ্টা কিন্তু শাখাযুক্ত বা শাখাবিহীন হতে পারে না। এদেরকে বলা হয় টিউবিউল। এদেরকে বলা হয় কি? এই অংশগুলো হচ্ছে টিউবিউলস। এই এর ভৌত গঠনের ক্ষেত্রে তিনটা ভাগে ভাগ করা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে: সিস্টার্নি, ভেসিকল আর টিউবিউল। তো তাকে টিউবিউল যারা, তারা হচ্ছে শাখাবিহীন আবার শাখাযুক্ত হতে পারে। শাখাযুক্ত আবার শাখাবিহীন হতে পারে। কিছু আছে শাখাযুক্ত, কিছু আছে শাখাবিহীন। যেমন কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম হয় যার কোনো শাখা নেই। এদেরকে রাইবোজোম থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, এদের ব্যাস হচ্ছে 50 থেকে 190 মাইক্রোমিলি। ঠিক আছে, এদের ব্যাস হচ্ছে 50 থেকে 190 মাইক্রোমিলি। তাহলে আমরা জানলাম, যেটা আমরা শিখলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তার ভৌত গঠনের ক্ষেত্রে তাকে তিন ভাগে ভাগ করা হবে। তারা তিন প্রকার হয়ে থাকে: সিস্টার্নি, ভেসিকল আর হচ্ছে কি টিউবিউল। সিস্টার্নি কারা? যারা নলাকার, লম্বা, চ্যাপ্টা
সমান্তরালে সজ্জিত থাকে। এরা কিন্তু সমান্তরালে সজ্জিত নেই, এরাও সমান্তরালে সজ্জিত নয়, আর এরা শাখাবিহীন, এরা কখনো শাখাযুক্ত হবে না। তো সেক্ষেত্রে এদের উপর রাইবোজোম যুক্ত থাকতে পারে। রাইবোজোম যুক্ত থাকলে হবে কি, এরা মসৃণ অমসৃণ, আর রাইবোজোম না থাকলে হবে এরা মসৃণ। ঠিক আছে, আর এদের ব্যাস হবে 40 থেকে 50 মাইক্রোমিলি। আর এক্ষেত্রে এরা হচ্ছে ডিম্বাকার বা ফুসকাকৃতির, এদের ব্যাস হচ্ছে 25 থেকে 50 মাইক্রোমিলি। এরা হচ্ছে বেসিকল। ঠিক আছে, আর যে রাইবোজোম আরেক প্রকার আমরা দেখি, সেটা হচ্ছে এরা নলাকার, কিন্তু শাখা যুক্ত হতে পারে, শাখা বিহীন হতে পারে। ঠিক আছে, এদের এদের ব্যাস হচ্ছে 50 থেকে 190 মাইক্রোমিলি। এই 3 প্রকারের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখে থাকি। এখন যদি এটা আমরা ভৌত গঠন পড়লাম, এখন যদি রাসায়নিকভাবে সে কি নিয়ে গঠিত, রাসায়নিকভাবে পুরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কি, প্রোটিন আর লিপিড। ঠিক আছে, এর মধ্যে প্রোটিন আর লিপিড, প্রোটিনের পরিমাণটাই বেশি থাকে। ঠিক আছে, 60 থেকে প্রায় 70 ভাগ প্রোটিন থাকবে, বাকি 30 থেকে 40 ভাগ লিপিড থাকবে। আরও প্রায় 15 ধরনের এনজাইম থাকবে। কি থাকবে? 15 ধরনের এনজাইম থাকবে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে রাসায়নিকভাবে প্রোটিন আর লিপিড নিয়ে গঠিত। প্রোটিনের পরিমাণ হচ্ছে 60 থেকে 70 ভাগ, আর লিপিডের পরিমাণ হচ্ছে 30 থেকে 40 ভাগ। ঠিক আছে, আর আর প্রায় 15 ধরনের এনজাইম নিয়ে এরা গঠিত। ঠিক আছে, আমরা এই ক্লাসটা উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।